আসসালামু আলাইকুম। নিউজ ক্রিকেট 24 এর নিয়মিত আয়োজন ফেসবুক লাইভ আড্ডায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম এবং আজকে আমার সাথে আছেন দুইজন অতিথি, অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ ভাইয়া, সিনিয়র আম্পায়ার, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, মাদারীপুর ব্রাঞ্চ, এবং আমার সাথে আছেন মোহাম্মদ রেজাউল সেলিম, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, মাদারীপুর ব্রাঞ্চ। তো রেজা ভাইয়া এবং পারভেজ ভাই, আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য নিউজ ক্রিকেট 24 থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং দর্শকদেরকে। রেজা ভাই এবং সেলিম ভাই, আপনাদের রেজা ভাই এবং পারভেজ ভাই, আপনাদের দুজনের কাছে আমরা প্রথমেই এই করোনার বিষয়ে কথাবার্তা দিয়ে শুরু করতে চাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি। তো এখানে আমাদের যারা যারা গেস্ট আসেন তাদের কাছে প্রতিদিন আমাদের প্রশ্ন থাকে যে আমরা সবাই একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা যখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে এবং আমরা ক্রিকেটের মানুষ ক্রিকেট মাঠে নাই এবং ব্যক্তিগতভাবে অনেক বিধিনিষেধ চলে আসছে আমাদের উপরে। মাঠ ছাড়া ঠিক মতো বের হওয়া যায় না। তারপর আপনার ঠিক এই সময়টাতে মার্চ থেকে শুরু করে মার্চের 8 তারিখে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলো। এরপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, ক্রিকেটের কার্যক্রমগুলো বন্ধ হয়ে গেল। এরপর থেকে একেবারে এখন পর্যন্ত, এখন যদিও অনেকটা শিথিল অবস্থা বিরাজ করতেছে, তো এখন পর্যন্ত ঠিক কিভাবে আপনারা পরিবারকে সময় দিচ্ছেন বা ক্রিকেটের যে কার্যক্রমগুলো সেগুলো কিভাবে পরিচালনা করছেন, এ ব্যাপারে যদি আমাদেরকে জানাবেন। প্রথমে রেজা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। মিনাজ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি নিউজ ক্রিকেট 24.com কে, যারা জেলা পর্যায়ে খেলোয়াড়, কোচ, সংগঠন, আম্পায়ার এবং স্কোরারদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আর এটা সম্ভব হয়েছে নিউজ ক্রিকেট 24.com এর চিফ অ্যাডভাইজার জনাব আমির ভাইয়ের জন্য। তো নিউজ ক্রিকেট 24.com কে অভিনন্দন জানাচ্ছি। তো আপনি যেটা বলছেন যে করোনাকালীন সময় যে আমরা কিভাবে সময় অতিবাহিত করছি বা ক্রিকেট নিয়ে কাজ করছি, আসলে এই যে বিশ্বের যে করোনার যে প্রভাব বাংলাদেশে মহামারী আকার ধারণ করছে, যার কারণে যে সমস্ত কিছুই আপনার আমাদের খেলাধুলা কেন সবকিছু অচল হয়ে গেছে আর কি। তো এর মধ্যে আমরা সবাই ঘরে ছিলাম, সবাই যার যার সেফ মতো ছিলাম। তো এখন একটু প্রকোপ মনে হচ্ছে কম। তো এই ক্রিকেটের আমরা যারা আম্পায়ার আছি, তো এই করোনাকালীন সময় আমরা খুব একটা, যদিও বর্ষা মৌসুম, এই সময় কোনো খেলাধুলা থাকে না, আম্পায়ারদের ম্যাক্সিমাম কাজটাই তো খেলাধুলা থাকে। তো আমরা এই সময় বেশি একটা আর কি ক্রিকেট নিয়ে বা আম্পায়ারিং নিয়ে খুব একটা কাজ করতে পারিনি, যেহেতু সবাই সেফের কারণে যার যার ঘরবন্দি ছিল বা ঘরে ছিল। তো এইভাবে আর কি, এবং আমরা যার যার পরিবার নিয়ে বিশেষ করে বাসায় থাকা হয়েছে ম্যাক্সিমাম সময়, এই আর কি। ধন্যবাদ রেজা ভাই, আপনার এই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি একটু অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান পারভেজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে একেবারে করোনার প্রথম থেকে এখন পর্যন্ত এই সময়টা আপনি কিভাবে পার করেন, যদিও আপনি একই সাথে ক্রিকেটের মানুষ এবং আবার আপনি এমন একটা পেশায় জড়িত অ্যাডভোকেট আপনি। তো আপনার কাছে প্রশ্নটা থাকবে যে আপনি কিভাবে আপনার দিনগুলো যাপন করবেন। ধন্যবাদ নাফিজ ভাইকে যে আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করার জন্য। আসলে আরো ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24.com কে, কারণ তারা আসলে ক্রিকেটের প্রকৃতপক্ষে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যদি বলি, যে রুট লেভেল থেকে যে সমস্ত খেলোয়াড় তৈরি করে আসে, বা বাংলাদেশের জাতীয় দলে যদি এখনো দেখি যে সমস্ত খেলোয়াড় রয়েছে, তারা ম্যাক্সিমাম এই বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করছে এবং
সেই জায়গাটা যারা কাজ করছেন আসলে আহ, আহ, আমি যদি বলি যে জেলা পর্যায়ে যারা কাজ করছেন তারা আসলে অতটা বেনিফিটেড নয়, কিন্তু তারা কিন্তু নিজেদের মেধা মনন এবং ভালোবাসা উজাড় করে ক্রিকেট নিয়ে কাজ করছে, যেমন আমরা মাদারীপুর জেলা পর্যায়ে করছি। যারা আম্পায়ারিং করছে, যারা কোচিং এর দায়িত্বে রয়েছে, যারা সংগঠকের দায়িত্বে রয়েছে বিভিন্ন ক্লাব বা জেলা পর্যায়ে, বা হচ্ছে খেলোয়াড়, তাদেরকে তুলে ধরছে এই 24.com। যারা আসলে এইটার জন্য আসলে 24.com কে ধন্যবাদ জানাইতেই হয়, যে কারণ হচ্ছে তৃণমূল পর্যায়ে আসলে তারা অনেক কিছু থেকেই বেনিফিটেড না হলেও অন্তপক্ষে 24.com যে স্বীকৃতি দিচ্ছে, তাদেরকে তুলে আনছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যারা তৃণমূল পর্যায়ে কাজ করছে, এই জন্য আসলে তাদেরকে ধন্যবাদ না জানালে আসলে আহ, আহ, আমাদের আসলে মন থেকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা তৃণমূল পর্যায়ে কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, আমির বাবু একজন একজন প্রিয় সংগঠক, এবং আমি সংগঠক হিসেবে যাকে অনুকরণ করি বা তিনি আমার সাংগঠনিক একজন গুরু, চিফ অ্যাডভাইজার এই 24.com এর। এই ধরনের চিন্তা যে তৃণমূল পর্যায়ে যারা কাজ করছেন আসলে একটা মানুষ আর্থিক বেনিফিটেড না হোক, তারপর হচ্ছে অন্তত স্বীকৃতি দিয়ে এই 24.com আমাদেরকে উপকৃত করেছে। আর আপনি যে প্রশ্নটা করছেন আসলে করোনাকালীন সময় আসলে এই ধরনের একটা পরিস্থিতি আমরা যে আসলে হবে, এটা আসলে আমরা কখনোই ভাবি নাই আসলে, বা এই ধরনের পরিস্থিতি আসলে আমরা যদি মহামারীর বিষয়গুলি দেখি যে শতাব্দীতে একবার বা দুইবার করে মহামারী আসে, আমাদের যারা এখন জীবিত আছে জীবনতা সেই প্রথম বোধহয় একটা বড় ধরনের মহামারী ফেস করতেছে। এবং জি। প্রথমত যখন লকডাউন শুরু হয়েছে তখন তো আমরা সবাই একেবারে ঘরে বন্দি ছিলাম, এবং তখন অনেকটা রক্ষণাত্মক ভূমিকা বা ডিফেন্সিভ ভূমিকা আমরা ছিলাম, এবং সবাই আসলে ক্রিকেট নিয়ে তো তেমন কাজ হয়নি, এবং সারা বিশ্বে যেখানে ক্রিকেটের খেলাগুলি বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে এই সময় কিছুটা এই প্রকোপ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি প্রকোপ কিছুটা কম, এবং বাংলাদেশ নয় বিশ্বের প্রেক্ষাপটে প্রকোপ কিছুটা কম, কিন্তু করোনা নিয়েই আমরা বেঁচে আছি। আসলে করোনা আমাদের এখনো ছাড়ছে না। হয়তো বাংলাদেশে দুইটা জিনিস ভালো, একটা হচ্ছে মৃত্যুর হারটা কম, আর একটা হচ্ছে যে আহ আর একটা বিষয় হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ক্ষমতা বোধহয় আমাদের বেশি, যার ফলে করোনা আক্রান্ত হচ্ছে প্রচুর, কিন্তু সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কম হচ্ছে। আমরা যদি যে সমস্ত দেশে বেশি মারা গেছে সেখানের সাথে বিবেচনা করলে সেখানে দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে একটু সিনিয়র সিটিজেন, যারা 60-এর ঊর্ধ্বে, তারা বেশি মারা গেছে। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশে এই সিটিজেন গুলি খুব কম, এবং বাংলাদেশে হয়তো চিকিৎসা ভালো হচ্ছে, বা বাসা বাড়িতে সবাই, যেমন পরিবারে যারাই করোনা আক্রান্ত হচ্ছে দেখা যাচ্ছে পরিবারের অন্য সদস্য যারা রয়েছে তারা সক্রিয়ভাবে তাদেরকে আপনার সাপোর্টটা করছে। এই জায়গাটা আমরা ভালো আছি। এখন আবার মাঠে প্র্যাকটিস গড়াতে শুরু করেছে, এবং বাংলাদেশ দল ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাওয়ার জন্য একটা সূচিও করেছে, এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বা মাঠে বাচ্চারা খেলাধুলা করেছেন, কারণ তারা এখন জানেন যে শরীরে অ্যান্টিবডি ক্ষমতা যদি বৃদ্ধি না করা হয় সেক্ষেত্রে তো আমরা আসলে করোনার সাথে সেইভাবে মোকাবেলা করতে পারবে না। যার ফলে খেলাধুলার প্রতি সবাই অনেকটা আগ্রহ প্রকাশ করছে, এবং খেলাধুলা হচ্ছে। বিশেষ করে আমরা যদি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে দেখি, গ্রামগঞ্জে দেখি, তা বাচ্চা কাচ্চারা কিন্তু এই খেলছে। হয়তো জেলা পর্যায়ে আনুষ্ঠানিক লিগ হচ্ছে না, বা উপজেলা পর্যায়ে যে লিগ হবার কথা সেইগুলি আপাতত বন্ধ আছে। হয়তো আমরা আশা করতেছি যে আগামীতে এটা হবে, এবং তখন হয়তো আমরা এই আবার আমরা ব্যাক করতে পারবো। তারপরেও আশায় আছি করোনা থেকে মুক্ত হবার জন্য, কারণ এই করোনা আতঙ্ক থেকে হয়তো অনেকটা বেরিয়ে আসছে, কিন্তু করোনা আক্রান্ত তো পুরোদমে আমাদের এখনো যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। আহ তা নাফিস ভাই, ধন্যবাদ আমাদেরকে আসলে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা মাদারীপুর জেলা পর্যায়ে কাজ করি, হয়তো বিভিন্ন জেলা পর্যায়ে যখন জাতীয় ক্রিকেট বিভিন্ন টুর্নামেন্ট আসে তখন হয়তো আমাদের কাজ করার সুযোগ থাকে। তাই এই জায়গাটা আমরা কাজ করছি। তা আপনাকে ধন্যবাদ, এবং নিউজ 24 কেও ধন্যবাদ যে তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি তাদেরকে
এই সুযোগগুলি করে করে দেওয়ার জন্য। তো নাফিস ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আর আমরা এ পর্বে আমরা যে কথা বলতেছি সেটা হচ্ছে যে ক্রিকেট নিয়ে আসলে কথা বলার অনেক কিছু আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আইপিএল শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের খেলা শিফট করে নিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো আহ, স্বাভাবিক নয়, হয়তো আহ, প্রভাবটা কিছুটা কম। তা যখন স্বাভাবিক হবে তখন হয়তো ক্রিকেট আরো পুরোদমে চলবে, এবং শ্রীলঙ্কা নিয়েও তো বাংলাদেশের ক্রিকেটের যে শ্রীলঙ্কা সফর নিয়ে টানাপোড়েন চলছে, এবং সেখানে আমি জানি না কতটুকু কি হয়, কারণ তারা বলেছে যে শ্রীলঙ্কা যদি যেতে হয় তাহলে খেলোয়াড়দের গিয়ে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যে বিষয়টা নিয়ে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা বোর্ডের সাথে এবং শ্রীলঙ্কার প্রচলিত আইনের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। সেখানে হয়তো ক্রিকেটটা সেখানে ওপেন হলে আবার জনগণ ক্রিকেট মুখী হবে বলে আমরা বিশ্বাস করি। তো যাই হোক, সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা অনেকটা বাংলাদেশের জনগণ যারাই আছে বা সারা বিশ্বের জনগণ যারা আছে, আসলে একটা বৈশ্বিক মহামারী। যে মহামারীটা আসলে মোকাবেলা করা আমাদের আসলে সেইভাবে আমরা প্রস্তুতি ছিলাম না, কিন্তু মানুষ অনেকটা হ্যাবিচুয়েট হচ্ছে এবং অনেকটা সচেতনও হচ্ছে যে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে করোনা নিয়েই বাঁচতে হবে, কিভাবে করোনা নিয়ে আমরা এগিয়ে যাব। সেই জায়গাটায় মানুষ অনেকটা সচেতন হচ্ছে, এবং এই জন্য এবং অ্যান্টিবডি ক্ষমতা বাড়ানোর জন্য, শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য আসলে খেলাধুলার কোনো বিকল্প নাই। এবং সেই খেলাধুলার ক্ষেত্রেই আমরা আস্তে আস্তে মাঠে খেলা গড়াচ্ছে। আগামীতে হয়তো আরো দিন দিন বাড়বে। আর অচিরে হয়তো আহ, আগামীতে আহ, আমরা আগামীতে হয়তো করোনার টিকা যখন আসবে তখন হয়তো ফুল সুইং এ খেলাধুলা শুরু হবে। তো ধন্যবাদ নাফিস ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভাইয়া নামটা হচ্ছে একটু কারেকশন করতেছি, আমার নামটা হচ্ছে মিনহাজ। মিনহাজ, সরি মিনহাজ ভাই, আর ধন্যবাদ। আর হচ্ছে আমি দুঃখিত যে একই সাথে আমিও এবং হচ্ছে রেজা ভাই দুজন হচ্ছে নেট বিড়ম্বনার কারণে এতক্ষণ হচ্ছে ছিলাম না। আপনাকে ধন্যবাদ যে এতক্ষণ হচ্ছে লাইভটা চালিয়ে যাওয়ার জন্য। তো ভাইয়া আপনারা হচ্ছেন যেহেতু আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন, আমি হচ্ছে আম্পায়ার রিলেটেড একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে এমন যে ইংল্যান্ডের খেলাগুলো যখন হলো তখন হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ইংল্যান্ডের খেলাগুলো যখন হচ্ছে তারা একটা বায়োসিকিউরিটির মধ্যে ছিল, এবং ওই সময়টাতে শুধুমাত্র ইংল্যান্ডের কোচ, ইংল্যান্ডের আম্পায়ার, ইংল্যান্ডের স্টাফ, মানে যত রকমের ক্রীড়া রিলেটেড যত কিছু ছিল সবকিছু হচ্ছে ইংল্যান্ড কেন্দ্রিক। এখন এটা কি বাংলাদেশের জন্য কি একটা সুফল বয়ে আনবে কিনা? কেননা বাংলাদেশেও যখন হচ্ছে করোনা পরবর্তী সময়ে আপনার ক্রিকেটটা ফিরবে, তখন কি বাংলাদেশের যে আম্পায়াররা তাদের কি সুযোগটা বাড়বে কিনা? কেননা হচ্ছে আগে আমরা যখন দেখতাম টেস্ট ক্রিকেট বা হচ্ছে আপনি ওয়ান ডে, টি-20 যেখানে দেখুন না কেন সবাই কিন্তু বাংলাদেশ আম্পায়ার থাকতেন না, টেস্টে মাত্র একজন থাকতেন, তারপর হচ্ছে আপনার অন্য ক্ষেত্রে মাত্র একজন থাকতেন। তো আমি হচ্ছে মশিউর ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশি আম্পায়াররা এই ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে কি তারা আইসিসির কাছে প্রুভ করতে পারবে কিনা তারা হচ্ছে মানে তারাও সামর্থ্য রাখে যে একটা টেস্ট ম্যাচ পুরোপুরি পরিচালনা করার জন্য, এবং তাদের এই সুযোগটা লুফে নেওয়া উচিত কিনা? ধন্যবাদ মিনহাজ ভাই, চমৎকার একটা প্রশ্ন। আসলে আহ, যদি আহ, খেলাধুলার কথাই বলি, যে সাইড লাইনের কোনো খেলোয়াড় কখন যখন সুযোগ পায় তখন কিন্তু তাকে মেলে ধরার সুযোগ পায়। এবং আমি যেটা বলবো যে বাংলাদেশে এই পর্যন্ত যারা আন্তর্জাতিক ক্ষেত্রে আম্পায়ারিং করেছে, আহ, যদি যারাই করেছে তারা অত্যন্ত সুনামের সহিত, এবং তারা যতটুকুই করেছে তারা অনেক ভালো করেছে। এবং আমার বিশ্বাস যে আগামীতে যদি করোনা কালীন সময় খেলাধুলায় পুরা সেটটা, যেমন দুজন আম্পায়ার, মাঠের দুজন আম্পায়ার এবং টিভি আম্পায়ার বা অন্য আম্পায়ার সবাই যদি বাংলাদেশে হয়, এবং আমার কাছে মনে হয় যে আমার দেশের বেশ কিছু জাতীয় দলের সাবেক জাতীয় দলের খেলোয়াড় যারা আম্পায়ারিং করছে এবং যারা এক্স খেলোয়াড় তারা আম্পায়ারিং করছে, এবং তারা অনেক সুনামের সহিত এবং নিরপেক্ষতার সহিত আম্পায়ারিং করছে, এবং
তারা ভুল ত্রুটি অনেক কম করছে, এবং তারপরে আম্পায়ারিং এ আসলে প্রযুক্তিগত অনেক সহায়তা রয়েছে। যেই জায়গাগুলি নিয়ে বিতর্কর বিষয় ছিল, যেমন যদি বলি এলবিডব্লিউ, রান আউট, যেই জায়গাগুলি নিয়ে বিতর্ক ছিল, সেখানে থার্ড আম্পায়ার, টিভি আম্পায়ার তাদেরকে হেল্প কিন্তু পাচ্ছে। আহ, যার ফলে কিন্তু, এবং আমি অনেক সময় দেখি যে সেই কঠিন একটা জায়গায় আম্পায়ারিং এর স্নিক বা ক্যাচ ধরা, সেই জায়গা টাচ হচ্ছে কি হচ্ছে না, সেটাও কিন্তু টিভি আর প্রযুক্তির সহায়তা আম্পায়াররা নিচ্ছে। সেই জি ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে আমাদের দেশের যারা আম্পায়ার বর্তমানে আম্পায়ারিং করছে জাতীয় লেভেলে এবং আন্তর্জাতিক লেভেলে, তারা আমার মনে হয় এই পর্যন্ত যে, এবং অনেক ভালো ভালো দেশের আম্পায়ারের চাইতেও সুনামের সাথে আম্পায়ারিং করছে, এবং আমার বিশ্বাস যে তারা এই সুযোগটা অবশ্যই লুফে নেবে, এবং এই সময় তারা ভালো একটা পারফরমেন্স দেখিয়ে আগামীতে হয়তো, যেমন এখন হয়তো আমাদের দেশে আম্পায়াররা অন্যান্য দেশের খেলায় হয়তো এইভাবে আম্পায়ারিং করতে যেতে পারছে না, তখন হয়তো জি দেখা যায় তাদের এই দ্বারটা উন্মোচিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনার হচ্ছে এত সুন্দর বক্তব্যের জন্য। এখন হচ্ছে একটু রেজা ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। রেজা ভাই, আপনি যদি আপনার মাইকটা যদি হচ্ছে আনমিউট করতেন। ধন্যবাদ। রেজা ভাই, আপনার কাছে হচ্ছে আপনাদের অ্যাসোসিয়েশন সম্পর্কে আমি একটু জানতে চাই যে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার অ্যাসোসিয়েশন মাদারীপুর ব্রাঞ্চের পক্ষ থেকে এই করোনাকালীন সময় আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ। যে করোনাকালীন সময়ে আমাদের আম্পায়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব, আপনি হয়তো জানেন যে আমির ভাই মাদারীপুরের, জি যে উনি আম্পায়ার, স্কোরার, ক্রিকেট খেলোয়াড়, কর্মকর্তা এবং দুস্থ যারা আছে অনেককে এই করোনাকালীন সময়ে সাহায্য করেছেন। তো এই করোনাকালীন সময়ে বাবুভাই তত্ত্বাবধানে আম্পায়ার এবং স্কোরারদের আপনার সহায়তা প্রদান করেছে, এবং শুধু করোনাকালীন সময় না, আপনার যে দুটো ঈদ গেছে, ঈদের মধ্যে আম্পায়ার স্কোরারদের আপনার ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে বাবুভাইয়ের কল্যাণে। জি আর আমাদের আসলে আমাদের নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা বা ক্রিকেট আম্পায়ারিং তো অনেক কিছু নতুন নতুন নিয়মকানুন আসে, আপডেট হয়, এগুলা নিয়ে আমাদের আলাপ আলোচনা করে আমাদের মাদারপুর ক্রিকেট ক্লিক নামে একটা সংগঠন আছে, ওখানে আমরা বসে আলাপ আলোচনা করি। বিশেষ করে যদি কোনো খেলা থাকে এস ভিত্তিক লিগ বা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, এর পূর্বে আমরা বসে আলাপ আলোচনা করি। যদি এখন বর্ষাকাল, এখন খেলাধুলা হয়তো সিজন শুরু হলে আমাদের আম্পায়ারদের প্রোগ্রাম শুরু হবে। ধন্যবাদ রেজা ভাই আপনার বক্তব্যের জন্য। মশিউর রহমান ভাই, আপনার কাছে হচ্ছে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে রিসেন্টলি হচ্ছে আপনার নোবলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার মাঠের আম্পায়ারদের হাত থেকে সেটা হচ্ছে আপনার বর্তমানে টিভি আম্পায়ার যারা তাদের কাছে চলে গিয়েছে। তো আপনার কাছে ব্যাপারটা হচ্ছে কেমন, যে এক হিসেবে কি আইসিসি কি হস্তক্ষেপ করে ফেললো আম্পায়ারদের উপরে, নাকি হচ্ছে এটা আম্পায়ারদের জন্য আরো মানে তাদের মাঠের একেবারে কি বলে বোলারের বল থেকে শুরু করে ব্যাটসম্যানের ব্যাটের দিক বা এলবিডব্লিউ ক্যাচ গট বিহাইন্ড, এই ব্যাপারগুলোতে তার কি আরো বেশি মনোযোগ দেওয়ার সময় পেল, নাকি হচ্ছে তাদের কাছে হস্তক্ষেপ চলে আসলো আইসিসির পক্ষ থেকে? মুশিউর রহমান ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আসলে যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রযুক্তি আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই, যে প্রযুক্তির বদৌলতে কিন্তু আমরা এই স্ট্রিমইয়ার্ডে বা ফেসবুকে লাইভ করছি আমরা। মিনাজ ভাই, আপনার সাথে আমাদের সখ্যতা হচ্ছে, হয়তো অন্য সময় হলে হয়তো আপনি যদি মাদারীপুরে আসতেন তাহলে হয়তো আপনার সাথে আমাদের সাক্ষাৎ হতো, এছাড়া তো প্রযুক্তির কল্যাণে সহজ হতো। তো প্রযুক্তি আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই আম্পায়ারিং এ যখন করছে, তখন বিশেষ করে এই পায়ের নো বল, মানে পাটা ফুট, যে পাটা ল্যান্ডিং করছে সেই ল্যান্ডিং এর জায়গাটা কতটুকু ঠিক হচ্ছে,
সেটা যেমন আমরা যখন আম্পায়ারিং করতাম তখন হয়তো আমরা আম্পায়ারিং যখন করি তখন হয়তো আমরা ওই যেই স্পটে দাঁড়িয়ে সেই স্পটে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতাম যে পায়ের বিষয়টা কি অবস্থা। তো এই জায়গাটা হয়েছে কি আইসিসি সিদ্ধান্ত নিচ্ছে, কারণ ক্রিকেট একটা সময় যদি বলি যে ক্রিকেট ছিল রাজার খেলা, আসলে রাজার খেলা, সেখানে একটা সাদা বল, সাদা প্যান্ট, সাদা লাল বল, সাদা প্যান্ট, এই যে বিষয়গুলি ছিল বা একটা স্ট্যান্ডার্ড বিষয় ছিল, সেই বিষয় থেকে যে যখন আহ গণমানুষের মধ্যে ক্রিকেট চলে আসছে, কারণ বাংলাদেশের মতো একটা জায়গা, ভারতের মতো জায়গা, প্রচুর দর্শক, ক্রিকেট নিয়ে হইচই মাতামাতি, চার দোকান পর্যন্ত সমস্ত জায়গায়, তখন কিন্তু আপনি যদি চার দোকানে যখন যান সেখানে একজন দিনমজুর বা একজন যিনি খেটে খাওয়া মানুষ, তিনি ক্রিকেট খেলা দেখছেন, তিনি বলতেছেন যে ভাই এইটা হয়েছে, এইটা হয় নাই, এইটা এইভাবে হইলে ভালো হইতো। তখন আমি মাঝে মাঝে বলি যে আমি যখন 1996 সাল থেকে 1900 আম্পায়ারিং করেছি, 1996 থেকে, এবং তারপর হয়তো 2000 সালে আমরা প্রথম আতাউল হক মল্লিক স্যারের সাথে ক্রিকেটে কোয়ালিফাইড আম্পায়ার হয়েছি। কিন্তু টিভি দেখে দেখে আমাদের দেশে মাঠ পর্যায়ে যারা বিভিন্ন জায়গায় খেলা দেখছে, তারাও দেখছে যে বিভিন্ন আউটের বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা করছে, এবং বিভিন্ন বিষয়ে যখন আলোচনা উঠছে তখনই হয়তো আইসিসি চিন্তা ভাবনা করে যে এই লটা বা এই জায়গাটা আমরা কিভাবে কাজ করতে পারি, যেমন এলবিডব্লিউ যে বিষয়টা। তারপরও আমি বলবো যে প্রযুক্তি সহায়তা নেওয়া উচিত, প্রযুক্তির সহায়তা নেওয়া উচিত, কিন্তু প্রযুক্তি সম্পূর্ণ নির্ভর হলে আসলে মনুষ্যত্ব বলি, আসলে বাস্তবের যে জায়গাটা বলি, সেই জায়গাটা কিন্তু আমরা অনেকটা হারিয়ে ফেলবো। যেমন একটা জায়গা আমার কাছে এখনো প্রশ্ন জায়গায়, এলবিডব্লিউ তে দুইটা বিষয় আছে। এলবিডব্লিউ তে যদি বলি যে লাইন, তারপর হচ্ছে কোন জায়গাটা বিট হলো, লাস্টে যে দুটা জিনিস দেখতে হয় সেটা হচ্ছে টার্ন এবং বাউন্স। তো এলবিডব্লিউ আমরা দেখি প্রযুক্তিতে তারা দেখাচ্ছে এইভাবে বাউন্স করতেছে বা এইভাবে টার্ন করছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত আম্পায়ারিং এর জীবনে দেখেছি যে একই স্পটে বল করেছে, পরবর্তীতে বল এক হাতও টার্ন করেছে, দুই হাতেও করেছে, তিন হাতেও করেছে, যেটা আমি বিশ্বাস করি কোন ক্যামেরা দ্বারা ধরা সম্ভব নয়। সেটা শুধুমাত্র আম্পায়ার যে স্পটে দাঁড়িয়ে থাকে তিনি শুধু এটা আসলে জাজ করতে পারেন। এবং আমরা প্রযুক্তিতে যে সমস্ত সিদ্ধান্ত নেয় আমরা এখন দেখেছি, আমরা কিন্তু খালি চোখে সেই মাপের সিদ্ধান্তই নিতাম, হয়তো 100টা সিদ্ধান্ত নিলে মানুষ তো হয়তো দেখা যায় একটা ভুল হতো, কিন্তু টিভি আম্পায়াররাও অনেক সময় দেখেছি এমন সিদ্ধান্ত নিচ্ছে যে যেটা বিতর্ক সৃষ্টি করতেছে। এইটা যেটা হচ্ছে, প্রযুক্তি যত ঢুকে যাবে খেলা তত কি ওই যে মজার জায়গাটা, সেই জায়গাটা যখনই প্রযুক্তি ঢোকে তখনই কিন্তু খেলাটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং খেলার কিন্তু ধারাবাহিকতা মানে হচ্ছে, মানে বাধা খাচ্ছে, এবং বাধা খাইলে কিন্তু খেলার সেই স্পিডটা, সেই মজাটা কিন্তু অনেকটা ব্যাহত হবে। যাই হোক, দেখা যাক আসলে আইসিসি সিদ্ধান্ত নিচ্ছে, কারণ মূল যে আইনটা সেটা তো মেরিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসির আইন, হয়তো আইসিসি বিভিন্ন খেলার সুবাদে বিভিন্ন জায়গায় টার্মস অফ কন্ডিশন দিয়ে এইগুলিকে ঢুকানোর চেষ্টা করতেছে, এবং এইটা কখনো কখনো সুবল বয়ে আনতেছে, কখনো কখনো যেমন আগে দুজন আম্পায়ার, একজন লেগ আম্পায়ার, আম্পায়ার আর স্কোরার, তারাই কিন্তু একটা খেলা চালাইছে। কিন্তু এখন যে থার্ড আম্পায়ার, ফোর্থ আম্পায়ার, টিভি আম্পায়ার, ম্যাচ রেফারি, ম্যাচ ম্যানেজার, নানান পদ সৃষ্টি হচ্ছে, যাই এরা হয়তো ক্রিকেটের স্বার্থেই করতেছে, কিন্তু আমরা যেন যান্ত্রিক না হয়ে যায়, পুরোপুরি যান্ত্রিক হয়ে গেলে কিন্তু খেলাটা আর খেলা থাকবে না। কারণ আমরা ক্রিকেটটাকে হয়তো অনেক ভার্সনে ক্রিকেট হচ্ছে, অনেক বেশি খেলা হচ্ছে, কিন্তু এই খেলাটা কি খেলা থাকছে নাকি বাণিজ্য হচ্ছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ। অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে এত ভালো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আমি আপনার কথার সাথে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আম্পায়ার্স কল নিয়েও কিন্তু বর্তমানে অনেকের মধ্যেই পজিটিভ নেগেটিভ দুই সাইডের কথাবার্তা আছে। কারণ আম্পায়ার্স কলও অনেক সময় হচ্ছে একেবারে ঠিকঠাক মতোই যায়, বা অনেক সময় হচ্ছে তার সে যদি কলটা না দিত, একজন ব্যাটসম্যান সে আউট দিয়ে দিয়েছে, সে যদি আউট না দিত তখন সেটা অনেক কারণ সেটা আউট ছাড়াও থাকতে পারতো। মানে এমন অনেক ম্যাচ আছে যেটাতে আম্পায়ার্স কলের জন্য ম্যাচের ফলাফলটা আপনার ডিফারেন্ট চলে আসছে। তো ঠিকই বলেছেন যে প্রযুক্তি যতটা ঢুকবে ততটাই খেলার মজাটা চলে যাবে, খেলা ততটাই ভাবমূর্তিটা ততটা হয়তো একটু একটু করে কমতে থাকবে। তো সেদিকে না যাই, আর আমি এবার
রেজা ভাইয়ের কাছে আসতে আসছে যে রেজা ভাই আপনার কাছে একটা প্রশ্ন, যে এবার অন্য একটা প্রসঙ্গ, তা হলো খেলোয়াড়দের তো নিয়মিত একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাইতে হয়, মানে এখন অনেক আমরা আইপিএল দেখতেছি, যে আইপিএল এর মধ্যে হচ্ছে খেলোয়াড়দের এখন হচ্ছে আপনার এর আগে তাদের যে ফিটনেসটা ছিল, তাদের অনেক প্লেয়ারই দেখলাম যে তারা হচ্ছে একটু স্বাস্থ্যবান হয়ে গেছে। আপনার হচ্ছে আশা ভোগলে পর্যন্ত আপনার টুইট করেছে যে এবার তিনি হেলদি ক্রিকেটার বেশি দেখতে পাচ্ছেন। তো ওই প্রসঙ্গ না, অন্য প্রসঙ্গ, যে খেলোয়াড়দের তো একটা নির্দিষ্ট প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হয়, তো আপনারাও তো হচ্ছেন খেলার সাথে যুক্ত, আম্পায়ারিং করতেছেন বা হচ্ছে আপনারা ক্রিকেটের সাথে অনেকটা এখনো যুক্ত আছেন, তো আপনারা কিভাবে হচ্ছে এই করোনাকালীন সময় বা এর অন্যান্য সময় আপনারা কিভাবে নিজেদের ফিটনেসটা ঠিক রাখেন? রেজা ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। যে আসলে আমরা যারা আম্পায়ার আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনছি, যে আমরা যারা আম্পায়ার আছি তারা বিশেষ করে আমি আমার কথাই বলি যে ফিটনেসের বিষয়ে আমি আমার বন্ধু বা সিনিয়র আম্পায়ার পারভেজ, ও প্রতিদিন কিন্তু সকালে মর্নিং ওয়াক করে। তো আমি আমাদের একটি লেক আছে, শকুনি লেক, ওটা চেষ্টা করি প্রতিদিনই ওটার পাশ দিয়ে সকালবেলা ফজর নামাজ পড়ে হাঁটার জন্য। তো আজকেও আমি প্রায় 6টি ঘোলা দিয়েছি, ওয়াকিং আর কি, হেঁটেছি। তো চেষ্টা করতেছি আর কি যে শরীরটাকে কিভাবে ফিট রাখা, যেটা পারভেজ বলেছে যে করোনার জন্য অ্যান্টিবডির যে একটা আপনার দরকার, এটাই ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়াক, মর্নিং ওয়াক, জগিং, এগুলা করলে কিছুটা করোনার প্রকোপ থেকে করা যাবে। তো আমি এবং যারা আছে তারা আমার মনে হয়, আমি বিশেষ করে আমি প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করি, পারলে জগিং করি আর কি। না, উজ্জ্বল আমাদের সাধারণ সম্পাদক মহোদয় রেজাল সেলিম উজ্জ্বল যে কথা বলছে আসলে ঠিকই বলেছে, যে আমরা অনেক সময় মনে করি যে আম্পায়ারদের আসলে ফিটনেস কতটুকু দরকার। একটা সময় সে ডিকি বার্ড আম্পায়ার ছিল, বা তারপর ডেভিড শেবার্ড আম্পায়ার ছিল, খুব মোটা মোটা, তখন দেখে হয়তো অনেকে মনে করতো যে আম্পায়াররা বোধহয় মোটাই হবে এরকম, কিন্তু তারা কিন্তু অনেক ফিজিক্যালি অনেক ফিট ছিল। যে জি, আজই আম্পায়ার যে 5 দিন দাঁড়িয়ে থাকে মাঠে, সে কতটা ফিট থাকলে, বা পুরো একটা 5 দিন শুধু দাঁড়িয়ে থাকে না, 5 দিন দাঁড়িয়ে থাকার সাথে সাথে সে কিন্তু যেটা করছে সেটা হচ্ছে একদিকে কাউন্ট করছে, আরেকদিকে প্রতিটা বলের যে কার্যকারিতা হচ্ছে সেইটার কিন্তু বিবেচনা করে সে কিন্তু সিগন্যাল দিচ্ছে। সেই জায়গাটা 100% ফিট না হলে আসলে আম্পায়ারিং করা কঠিন। আমরা উজ্জ্বল যেটা বলেছে, যে রেজা সেলিম যেটা বলেছে, যে আমাদের এখানে সুন্দর একটা লেগ আছে, সেখানে আমরা প্রতিদিন মর্নিং ওয়ার্ক করে বডিটা ফিট রাখার চেষ্টা করি। আসলে বডি ফিটের কোনো বিকল্প না, এটা শুধু আম্পায়ারিং না, প্রতিটা মানুষের ক্ষেত্রে আমি মনে করি যে ফিটনেস একটা এবং অমূল্য সম্পদ। কারণ হচ্ছে সুস্থতা, যেমন এই করোনাকালীন বিষয় বলি, যে যদি বলা হয় যে বাংলাদেশের মানুষ প্রচুর করোনা আক্রান্ত আছে, মৃত্যুর ত্রাণ কম, সেখানে হয়তো আমরা বলবো যে তাদের অ্যান্টিবডি ক্ষমতাটা ভালো, এই জায়গাটা কাজ করে। আসলে আম্পায়ারদের, যেমন ফুটবলের রেফারিদের অনেক বেশি দৌড়াইতে হয়, কিন্তু জি, তারপরে তারা 90 মিনিট দৌড়ায়, 90। কিন্তু আমরা যখন একটা ওয়ানডে চালাই তখন কিন্তু আমাদের 100 ওভার, 50-50 100 ওভার, মানে 65 বল, এবং 66 বৈধ বল, সাথে যদি আরো 50টা বল রান, 650 বল কিন্তু আমাদের দেখতে হয়। তাই সেই জায়গাটা দাঁড়িয়ে থাকা কিন্তু, বা প্রতি ওভারে একটু চেঞ্জ করা, এটা বডি ফিটের কোনো বিকল্প নেই। এবং মানে 100% বডি ফিট না হলে একজন আম্পায়ারিং করা অনেক কঠিন। ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনাকে ধন্যবাদ যে হচ্ছে আপনি রেজা ভাইয়ের কথার সাথে এড করলেন। তো আপনার কাছে হচ্ছে আমি একটু এবার ইন্টারন্যাশনাল লেভেল আম্পায়ার বা হচ্ছে বাংলাদেশি আম্পায়ারদের অন্য একটা প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই, যে আমরাও রিসেন্ট হচ্ছে আপনার বেশ কয়েকটা লাইভ করেছি ইন্টারন্যাশনাল আম্পায়ারদের সাথে, যেমন হচ্ছে আপনার সামি ভাই একদিন হচ্ছে মুকুল ভাইয়ের সাথে কথা বললেন, আরেকদিন হচ্ছে আপনার আমি হচ্ছে তানভীর ভাইয়ের সাথে কথা বলছি, ওনারা হচ্ছে আইসিসির প্যানেল আম্পায়ার। তো এক্ষেত্রে আম্পায়ারিংটা আমাদের দেশের জন্য খুবই গর্ব করার একটা বিষয়। অনেকে আছেন, মুকুল ভাই আছে, তানভীর ভাই আছে, গাজী সোহেল ভাই আছে, কিংবা সৈকত ভাই আছে। তো এটা সত্যিকার একটা থ্যাঙ্কলেস জব আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে বলেন বা বাংলাদেশের প্রেক্ষাপটেই বা বলেন, কিন্তু যেখানে আম্পায়ার হিসেবে ভালো করলে অনেক ভালো সাপোর্ট পাওয়া যায়, বিশেষ করে আহ সব ক্ষেত্রেই সাপোর্টিভ অনেক। কিন্তু আমার কথাটা হচ্ছে যে ধরেন হচ্ছে একজন আম্পায়ার তিনি হচ্ছেন বাংলাদেশের এগেইনস্টেই একটা ভুল ডিসিশন দিয়ে ফেললেন, তো
সেই ক্ষেত্রে অনেক সময় তাকে কটু কথা শুনতে হয়, তিরস্কারের মুখোমুখি হতে হয়। এই জায়গাটা আমার প্রশ্ন হলো, যারা হচ্ছে প্রফেশনালি এই কাজটা আম্পায়ারিং করছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখন কি বাংলাদেশের মানুষ প্রফেশনালিজমটা মেনটেন করে? যদি না করে থাকে সেক্ষেত্রে অন্যান্য দেশের আম্পায়ার, যেমন হচ্ছে আপনি যদি ডেভিড শেফার্ডের কথা বলেন, তাদের মর্যাদাটা অনেক উঁচুতে আছে। সেই জায়গায় বাংলাদেশের প্রেক্ষিতে এই আম্পায়ারিং এ যারা খুবই এলিট পারসন, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের কাছে আম্পায়ারিং এর গ্ল্যামারাস ফ্যাক্টরটা তৈরি করতে আমাদের করণীয়টা কি? আপনার কাছে একসাথে আমি হচ্ছে ২-৩টা প্রশ্ন করে ফেলে চাই। আই থিংক আপনি হচ্ছে পর্যায়ক্রমে অ্যান্সার গুলো দিবেন। ধন্যবাদ। আসলে চমৎকার একটা প্রশ্ন করেছেন যে আসলে ক্রিকেট যদি বলেন, ইন্টারন্যাশনাল যে ক্রিকেটের একটা পলিটিক্সও আছে। ক্রিকেটের পলিটিক্স যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশ যে এই যে আজকে ক্রিকেটের টেস্ট খেলছে, সেই জায়গাটা তারা খেলতেছে, হয়তো বাংলাদেশের ক্রিকেট খেলার পিছিয়ে খেলোয়াড়দের চাইতেও বাংলাদেশের জনগণের আবেগটা অনেক বেশি, অনেক অনেক বেশি, বেশি, অনেক বেশি। অনেক বেশি। এবং আমাদের ক্রিকেটটা যদি ইতিহাস ধরি, ক্রিকেট যারা জাগ্রত করেছে সেই ক্ষেত্রে মফস্বলের ক্লাবগুলি এবং ঢাকার ক্লাবগুলি, তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে এই পর্যায়ে বিসিবি হয়তো এখন অনেক রিচ, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু ঢাকার ক্লাবগুলির অবদান, তারা একটা সময় কিন্তু এই খেলোয়াড়দেরকে লালন পালন করেছে। এই জি, আম্পায়ারদের যে কথাটা বলবো সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রবেশ করেছে, তখন হয়তো প্রচুর ব্যাড আম্পায়ারিং এর শিকার হয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ একটা লোক যখন সমাজে উঠে নতুন প্রথম যখন আসে, তখন কিন্তু তাদেরকে নানান প্রতিকূলতা ফেস করতে হয়। এবং আমি যখন জি, আম্পায়ারিং অবশ্যই। এর প্রথম এবং আমি যখন আম্পায়ারিং এ প্রথম ঢাকা আমরা কোর্স করি, তখন হয়তো যে ল গুলি পড়েছি, আসলে ক্রিকেটের ল কিন্তু পরিবর্তন হয় না। না, টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু কিছু জায়গাগুলি পরিবর্তন হচ্ছে, বেসিক ল এর কিন্তু খুব কম পরিবর্তন হচ্ছে। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের যে লটা, সেটা কিন্তু কম পরিবর্তন হচ্ছে। যাক, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে পাকিস্তানের যে টেস্ট ম্যাচে আমাদের একটা কয়েকটা আম্পায়ারিং এর যে শিকার, এবং আমি পার্সোনালি যে আম্পায়ারিং গুলি দেখেছি, ইন্টারন্যাশনাল এলিট যে আম্পায়ার গুলি আমাদের কাছে, সেই আম্পায়ার গুলি বাংলাদেশের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা দিচ্ছে, সেই সিদ্ধান্তটা অনেক ক্ষেত্রেই বেনিফিট অফ দ্য ডাউটে বাংলাদেশ বিপক্ষে যাচ্ছে। জি, সেখানে বড় দলগুলি কিন্তু সাপোর্ট পাচ্ছে। এইটা এজ এ আম্পায়ার হিসাবে আমি আমার কাছে সেই রকম মনে হয়েছে। কিন্তু আমাদের দেশে আম্পায়ারিং এ যখন আম্পায়ারিং করতেছে, তারা কিন্তু সুনামের সহিত, এবং তারা কিন্তু আরো কঠিন অবস্থায়, যে একটা নতুন দেশ, তার আম্পায়ার, এই আম্পায়ারে আজকে যারা ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছেন, তারা কিন্তু তাদের সম্পূর্ণ যোগ্যতা বলেই গিয়েছেন। তারা কিন্তু জি, ভালো কোনো দিক থেকে বা প্রবীণ কোনো আগে আইসিসির সাপোর্টভুক্ত কোনো দেশ থেকে হুট করে চলে গেছে তা না। তারা কিন্তু সেই প্রমাণ দিয়েছে। তারা বিভিন্ন আম্পায়ারিং এ এবং সুনামের সহিত যথেষ্ট, এবং তারা যখন আম্পায়ারিং এর ডিসিশন দিয়েছে, তখন প্রায় 100% না হলেও মানে 100% এর কাছাকাছি নির্ভুল সিদ্ধান্ত দিয়েই কিন্তু তারা এই লেভেলটা উঠেছে বলে আমার মনে হয়। কারণ একটা অস্ট্রেলিয়া বা ভারতের একটা আম্পায়ার একটা ভুল ডিসিশন দিলেও তার খুব একটা ক্ষতি হচ্ছে না, কিন্তু বাংলাদেশের একটা আম্পায়ার যখন একটা ভুল সিদ্ধান্ত দিবেন, তখন কিন্তু তার বিরুদ্ধে আইসিসি বা যতটা সবর হবে, অস্ট্রেলিয়া বা ভারতের একজন আম্পায়ার বিরুদ্ধে হয়তো ততটা সবর হবে না। সেই জায়গাটা কিন্তু আমাদের জন্য কাজটা কঠিন ছিল, এবং সেই জায়গাটা ওভারকাম করে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের কোনো আম্পায়ার নিয়ে ইন্টারন্যাশনাল কোনো মিডিয়ায় কোনো সমালোচনা আমাদের চোখে পড়ে নাই। কারণ আমাদের সমালোচনার অভাব নাই। কারণ হচ্ছে একটা নবীন দেশ, একটা নতুন দেশ খেলতেছে, এবং কখনো কখনো আমরা ভালো করতেছি, হয়তো সবসময় ভালো করতেছি না, ভালো করতেছি। এবং এই আম্পায়ারিং এর জায়গাটা, কারণ ক্রিকেটের খেলার আসলে খেলোয়াড়, আম্পায়ারিং এবং কোচিং, যে তিনটা জায়গা, যে ইন্টারন্যাশনালি হচ্ছে এই আম্পায়ারিং এর জায়গাটা আমার বিশ্বাস যে আগামীতে তারা এগোবে আমার কাছে মনে হয়, এবং তারা ভালো করছে এবং আরো ভালো করবে। এবং আরো যে এক্স ন্যাশনাল টিমের খেলোয়াড়রা যখন আম্পায়ারিং এ আসবে, তারা হয়তো ভালো করবে। আর হয়তো আমরা যখন প্রথমে আম্পায়ারিং করি, তখন হয়তো প্রযুক্তির এত হেল্প পাই না, এখন হয়তো প্রযুক্তির হেল্প পাচ্ছে, যার ফলে, এবং প্রযুক্তি দিয়েও আপনি আপনি নিজেও জানেন যে প্রযুক্তি দিয়েও কিন্তু ভুল সিদ্ধান্ত আমরা নজির কিন্তু হ্যাঁ, খুঁজে পাই। এটা কিন্তু বাংলাদেশের আম্পায়াররা নয়, এরকম কিন্তু দেখি। তো ধন্যবাদ যাই ভাইয়া। হোক,
ধন্যবাদ। ভাইয়া আমার হচ্ছে প্রথমে আপনাদের জিজ্ঞেস করা দরকার ছিল যে আপনাদের আম্পায়ারিং এ আসার গল্পটা কি। তো এটা জানা হয়নি, ওই যে একবার হচ্ছে ইন্টারনেট বিড়ম্বনার কারণে বের হয়ে যাওয়া হচ্ছিল। তো আমি প্রথমে রেজাবার কাছে জানতে চাচ্ছি, এরপর হচ্ছে মশিউর রহমান ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের আম্পায়ারিং আসার গল্পটা কি, রেজা ভাইয়া। ধন্যবাদ। তো আপনাকে এর আগে বলছি পূর্বে যে আমাদের মাদারপুর একটি সংগঠন আছে, মাদারপুর ক্রিকেট ক্লিনিক। তো আমি ওই ক্রিকেট ক্লিনিকের যদিও দপ্তর সম্পাদক। ক্রিকেট ক্লিনিকের সাথে বিভিন্ন কার্যক্রমে যখন জড়িত হই, প্রথম যখন সদস্য হই, তো এরপর থেকে ক্রিকেট কার্যক্রমের সাথে জড়িত। তো এক সময় বিভিন্ন বিভিন্ন কি বিশেষ আপনার বিভিন্ন টুর্নামেন্ট যখন মাদারপুরের বিভিন্ন অঞ্চল হতো, জি তখন বাবু ভাই, আমির বাবু ভাই, উনি আমাকে আর কি আম্পায়ারিং করার জন্য বললো তুমি ওই জায়গায় আম্পায়ারিং করো। এরপরে বিভিন্ন জায়গায় আম্পায়ারিং করতাম। মাদারপুর যে লিগ আম্পায়ারিং করতাম। তখনও পাস করিনি, কিছুটা ক্রিকেট জ্ঞান ছিল। তো এরপরে আপনার 1997 সালে আমি আমার বন্ধু চঞ্চল কুমার আচার্য দুইজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আম্পায়ারিং ট্রেনিং 97 সালে, তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রেনিংটি হয়েছিল। তো আতাউল মল্লিক স্যার ক্লাস করাতেন। 97 সালে আম্পায়ারিং কোর্স করলাম, কোয়ালিফাই করলাম। এরপর থেকে আর কি আম্পায়ারিং কার্যক্রম করতেছি। আর আমাদের যে অ্যাসোসিয়েশন, এটা ঢাকার অ্যাসোসিয়েশন তো অনেক পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদেরটা 1998 সালে সম্ভবত মার্চ মাসে, তো বাবাই প্রথম আমাদের মাদারপুর শাখা ব্রাঞ্চ প্রতিষ্ঠিত করেন। তো উনি প্রথম আর কি সাধারণ সম্পাদক ছিলেন। এরপরে বাবাই যখন মানে সাধারণ সম্পাদক পদ ছেড়ে আমাকে আর কি বলতে হল যে তুমি এটা এখন সাধারণ সম্পাদক হও। তো এরপর থেকে আর কি আম্পায়ারিং এর সাথে অ্যাসোসিয়েশনের সাথে বিভিন্ন জড়িত আছে। মশিউর রহমান ভাই, আপনার হচ্ছে ক্রিকেটীয় ক্যারিয়ার বলেন বা হচ্ছে আপনার এই আম্পায়ারিং এ আসার কিভাবে আসলে, এবং একই সাথে হচ্ছে আপনি একজন অ্যাডভোকেট, তো সবগুলো কিভাবে মেনটেন করেন? আসলে আহ, 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 এই আম্পায়ারিং এর জায়গাটা একটু বলি, হিস্ট্রিটা বলি। একটা সময় মাদারপুরে কি যখন খেলাধুলা হতো, যারাই ফুটবলের রেফারি করতো তারাই জি ক্রিকেটের আম্পায়ারিং করতো, তারাই আবার হকির হয়তো আম্পায়ারিং করতো, এইরকম একটা বিষয় ছিল। তা আমরা আমাদের এই প্রজন্ম থেকে, বিশেষ করে আমির বাবু ভাই, যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমার একটা ক্লাব ছিল মাদারপুর জেলা লিগে মৌসুমী ক্রীড়া চক্র, সেখান থেকে আমি নিয়মিত স্টেডিয়ামে খেলাধুলা প্রথম বিভাগ লিগে অংশগ্রহণ করতাম। তা বাবু ভাই বললো যে তুমি তো আম্পায়ারিং করতে পারো। জি তার প্রেরণায় মূলত আম্পায়ারিং এ আসা, এবং আম্পায়ারিং এ আসার পর এবং বাবু ভাই কিন্তু প্রথম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে মাদারপুরের ব্রাঞ্চটার উদ্যোক্তা কিন্তু তিনি, এবং তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এবং তারপর থেকেই আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এবং স্কোরার অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন আছে বা তাদের গঠনতন্ত্র আছে, সেই মোতাবেক কিন্তু আমরা নিয়মিত পরিচালনা করছি। এবং ক্রিকেট আমরা লয়ের একটা চর্চার যে জায়গাটা, এবং সেইটা আর আরেকটা চমৎকার প্রশ্ন করছেন। আমি অনেক সময় এই কথা বলি যে আমি একজন লয়ার, আমি ক্রিকেটেরও জি লয়ার, আমি প্রায় আমি কিন্তু আগে লয়ার হয়েছি ক্রিকেটের লয়ার। কারণ কি জি ক্রিকেটের আম্পায়ারিং করতে হলে কিন্তু প্রথম আইনটা জানানো, এবং আইনটা যখন আমরা ভালোভাবে জেনেছি, বিশেষ করে আদালত মল্লিক সরকার কথা বলতেই হয়। 2000 সালে যখন প্রশিক্ষণ নেই, আসলে তিনি তো নট অনলি ক্রিকেট, প্রতিটা আইনেরই একজন বিশেষজ্ঞ। এবং বর্তমানে বাংলাদেশে যারা আম্পায়ারিং এর প্রশিক্ষণ করান সবাই কিন্তু তার ছাত্র ছিলেন,
এবং এর পরবর্তীতে উজ্জ্বল আমরা কিন্তু কেটি ফ্রান্সিস, মনে আছে উজ্জ্বলের হয়তো, যে শ্রীলঙ্কান আম্পায়ার, তিনি একদিনের বিসিবির আন্ডারে ওয়ার্কশপ করেছিলেন, সেখানে আমরা অংশগ্রহণ করি। এবং এইভাবে আসলে ভালো আম্পায়ারিং, বিশেষ করে মফস্বলে ভালো আম্পায়ারিং এ যদি না হয়, একটা জি ভালো খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু অন্তরায়। ভালো খেলোয়াড় তৈরি হতে ভালো আম্পায়ারিংটা দরকার, কারণ একটা ব্যাড সিদ্ধান্ত কিন্তু একটা খেলোয়াড়ের একটা কেরিয়ারকে মানে অবদমিত করে যায়, সেখান থেকে সে পিছিয়ে যায়, মনোবল ভেঙে যায়। এই জন্য আম্পায়ারিংটা খুব জরুরি। এই জায়গাটা মাদারীপুর আমরা বিশেষ করে বাউভাইয়ের প্রেরণা বলি বা অনুপ্রেরণা বলি, এবং সেখানে কিন্তু মাদারীপুরে আম্পায়ারিং প্যানেলে কিন্তু প্রচুর সদস্য, প্রায় আমাদের নিয়ার অ্যাবাউট 40 থেকে 45 জন সদস্য। ইভেন 56 জন। মাদারীপুরে যে 56 জন, মাদারীপুরে বর্তমানে যিনি মেয়র আছেন তিনিও একজন জি আম্পায়ার। এই জায়গাটা এবং আমাদের আম্পায়ারিং এর জায়গাটা নিয়ে অনেক জায়গায় খেলাধুলার সময় আম্পায়ারিং নিয়ে বিতর্ক, আম্পায়ার নিয়ে হচ্ছে পক্ষপাতিত্ব, এইরকম সেই জায়গাটা মাদারীপুর প্রায় শূন্যের কোঠায়। আর আমি পার্সোনালি আম্পায়ারিং আগে বেশি করতাম, এখন হয়তো অতটা করতে পারি না, কারণ হচ্ছে যে নিজে লয়ার এবং আমি একটা আইন সাহায্যকারী সংস্থায় জব করি, যার ফলে জি হয়তো দেখা যায় যে শুক্র শনিবার যে জায়গাটা অফ ডে আছে, ও হয়তো আমরা আমাদের কন্টাক্ট হয়, আমি তখন বলি যে যদি আমাকে অফ ডে দিতে পারো তাহলে সেই ক্ষেত্রে আমার নেওয়া যায়, আসলে এইভাবে ম্যানেজ করি। তবে আসলে এইটা তো আসলে মনের ভিতরে, কারণ জি খেলাধুলাটা তো আসলে ওই একটা সময় যে খেলাধুলা তো করতাম মনের থেকে, খেলাধুলার থেকে সংগঠক, সংগঠক থেকে আম্পায়ার, আম্পায়ার থেকে এখন হয়তো ব্যক্তিগত জীবনে হয়তো আগের মতো দেখা যাচ্ছে একটা সিজনে আমি 15টা 20টা 25টা আম্পায়ারিং করেছি, এখন হয়তো দেখা যায় 4টা 5টা 6টা করতে পারি। এইভাবে হয়তো বেশি করা হয় না, বা বেছে বেছে করা, এইভাবে আসলে করতেছি, এইভাবে সমন্বয় করেছি। ধন্যবাদ মিনহাজ ভাই। ধন্যবাদ ধন্যবাদ মনসুর রহমান ভাই এবং হচ্ছে রেজা ভাইয়া। আম, ভাই আরেকটা জিনিস যেটা হচ্ছে বাংলাদেশের আম্পায়াররা হচ্ছে লাইভ ম্যাচ পরিচালনা করার তেমন কোনো সুযোগ পান না, কেননা যদি আমরা হচ্ছে ইদানিং হচ্ছে বিপিএল এর ম্যাচগুলো হতে তারা হচ্ছে লাইভ ম্যাচ পরিচালনা করার সুযোগ পান, বা এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একাডেমি খেলাগুলো দেখি বা হচ্ছে আপনার প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগের খেলাগুলো যদি দেখি, সেক্ষেত্রে হচ্ছে লাইভ ক্রিকেট হয় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আম্পায়াররা যখন হচ্ছে লাইভ ম্যাচে চলে যান তখন তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স, আগের এক্সপিরিয়েন্স আর হচ্ছে আপনার এখন এক্সপিরিয়েন্স, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ চলে আসে। কেননা হচ্ছে আগে তিনি যখন হচ্ছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ খেলাগুলো পরিচালনা করছেন, ওখানে থার্ড আম্পায়ারের ডিসিশন অনেক ক্ষেত্রেই তাকে নিজে নিতে হইতো, মাঠে দাঁড়িয়ে নিতে হইতো। তো কিন্তু যখন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন তখন তার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ চলে আসে। তো আপনার এই ক্ষেত্রে কি মনে হয় যে খেলাগুলার কি আরো লাইভ সেশন করা যায় কিনা, বা হচ্ছে কোনো না কোনো মাধ্যমে যে আপনার ভিডিও করে রাখা বা হচ্ছে রেকর্ডিং করে রাখা, এগুলো কি পসিবল কিনা? কারণ এটাতে হচ্ছে আম্পায়ারদের খুব বেশি ভালো হয়। আপনারা যদি একটু নিজেদের মতামতটা দিতেন। না না, আপনি ঠিকই বলেছেন। আসলে লাইভ ক্রিকেটের অভিজ্ঞতা আসলে আর হচ্ছে আপনার যে ম্যাচগুলো টিভি আম্পায়ার দিয়ে পরিচালনা, তার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট তো অবশ্যই হবে সেই জি জায়গাটা। তবে যেটা বলি যে আমরা যখন আমার মনে আছে যে অনেক আম্পায়ারিং এ, বর্তমানে আম্পায়ারিং এ যে সেশন গুলি নেয়, সেখানে কিন্তু প্রচুর ভিডিও বা ছবির ব্যবহার করা হয়। কারণ জি ছবি হচ্ছে, এক একটা ছবি হচ্ছে আমরা জানি যে প্রায় 10,000 শব্দের চাইতে বেশি শক্তিশালী। যেমন ছবিটা যতটা মানুষের মেমোরিতে থাকে, ছবিটা দেখে যেভাবে বোঝা যায়। আগে আমরা যখন আম্পায়ারিং কোর্স করছি তখন হয়তো আতাউল্লাহ মল্লিক স্যার, তিনি দেখা যায় যে বোর্ডে লিখে তিনি হয়তো আমাদের সেশন নিয়ে নিয়েছিলেন। তারপর হয়তো আমি উজ্জ্বল, আমার মানে আমাদের রেজা সেলিমও জানে যে তখন হয়তো 11 দিনের মাথায় একটা রিটেন পরীক্ষা, পরে হয়তো একটা ভাইভা, এইভাবে নিয়েছে এই জায়গাটা ডেভেলপ। তো এই যে আম্পায়ারিং এর জায়গাটা, যেমন আমরা যদি বলি আমরা মাদারীপুরে জাতীয় ক্রিকেটের আম্পায়ারিং আমরা করেছি, আমরা যুব ক্রিকেটের আম্পায়ারিং আমরা করেছি, তারপর হচ্ছে আমরা মাদারীপুর জেলা লেভেলে যে অনেক লিগ হয়েছে যেখানে পাকিস্তানি খেলোয়াড়রাও হায়ারে খেলতে এসেছেন, সেই আম্পায়ারিং জি গুলি আমরা বিদেশি ভাষাভাষী খেলোয়াড়দের আম্পায়ারিং এর করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই জায়গাটা যদি আমরা সেই সমস্ত জায়গাগুলি আসলে ভিডিও করলে যেটা হয়, এখন করা যায়, এখন হয়তো ভিডিওটা অ্যাভেলেবেল, আগে হয়তো ভিডিওটা তো অ্যাভেলেবেল ছিল না, কারণ এখন পকেটে যে ফোনটা আছে
সেইটা কিন্তু আগের সেই কাঁধে নিয়ে বড় একটা ক্যামেরা ঘুরতো তার চাইতে বেশি শক্তিশালী। তো সেই জায়গাটা হয়তো তারপর কি সব ঘটনা তো একরকম ঘটে না। আসলে আর প্রযুক্তি এখনো তারপর এই দেখা যায় যে আমরা ৩ ঘন্টার একটা ম্যাচ রেকর্ডিং করলাম। সব জায়গাটা নিয়ে তো আলোচনার বিষয় থাকে না। আলোচনার বিষয় দেখা যায় ১০ টা বল নিয়ে আলোচনার বিষয় থাকে। সেই জায়গাটা যদি আ এ যে সিলেক্ট করে শেয়ার করা হয় যে আম্পায়ারদের মাঝে এবং যখন আম্পায়াররা বসে তখন হয়তো ডেভেলপের জায়গা থাকে। তবে আপনি যে কথাটা বলেছেন যে লাইভ আম্পায়ারিং এর জায়গাগুলোতে যদি বাংলাদেশের আম্পায়াররা আরো বেশি কাজ করার সুযোগ পায়, জি। তাহলে তাদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। রেজা ভাইয়ের কাছে আমি একেবারে শেষের দিকে আ একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেটা হচ্ছে সিনিয়র প্লেয়াররা অনেক সময় দেখি যে আপনার লাইভ ম্যাচগুলোতে আমরা দেখতে পারি বা অন্যান্য ম্যাচগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে শুনি যে সিনিয়র প্লেয়াররা হচ্ছে অনেক ক্ষেত্রে আম্পায়ারের ডিসিশনের তাদের সাথে যদি দ্বিমত থাকে সেক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে ফেলেন। তো এই জায়গাটা কি আরো সচেতন হওয়া উচিত কিনা? আমরা বিপিএল এর অনেক ম্যাচ দেখেছি, তারপর হচ্ছে আপনার প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগের ম্যাচগুলোর রিপোর্ট যখন হচ্ছে সাংবাদিকরা লেখেন তখন অনেক ক্ষেত্রে বলে যে হাতাহাতি হইলো বা এমন অনেক সিচুয়েশনের মুখোমুখি আম্পায়াররাও হয়, খেলোয়াড়রাও হয়ে থাকে। এটা অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত না, আবার হচ্ছে ইচ্ছাকৃত হতে পারে। তো আপনার কি মনে হয় যে এই ব্যাপারগুলোতে কি আরো সচেতন হওয়া উচিত কিনা? অবশ্যই এই ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। আমার মনে হয় না কোনো আম্পায়ার যে আপনার ইচ্ছা করে কোনো সিদ্ধান্ত দেয় বা কিছু, হয়তো তার ভুল হইতে পারে বা কিছু, কিন্তু এক্ষেত্রে খেলোয়াড়রা একটু সহনশীলতা প্রকাশ করতে পারে। হয়তো যে ভুল হয়েছে এইভাবে মেনে সবাই কিন্তু আপনার করে না, যে আপনার যে আপনি বলেন যে একটা সিচুয়েশন সৃষ্টি করে বাজি করে, এটা কিন্তু সবাই করে না। দেখবেন অনেক গ্রেট প্লেয়ার, যারা ভালো প্লেয়ার, হ্যাঁ, অনেক জি, সিদ্ধান্ত যদি আমাদের ভুলও হয়, জি। তারা কিন্তু সেটা সানন্দে মেনে নেয় এবং অনেক দেখা গেল আরেকজন যদি উত্তেজিত হতে হয় তাকে কিন্তু নিবৃত্ত করে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় খেলোয়াড়কে আরো একটু সচেতন হওয়া উচিত বা আর একটু সহনশীল হওয়া উচিত। না, আমি উজ্জ্বলের ধন্যবাদ। সাথে একমত। আসলে খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু যেমন যদি শচীন টেন্ডুলকারের কথা না বললেই নয়, অ্যাজ এ জি, খেলোয়াড়, অ্যাজ এ গ্রেট মানুষ আমার কাছে যেটা মনে হয় যে খেলোয়াড় হিসেবে আমি দেখিনি কোনো সিদ্ধান্তে সে কখনো ডিনাই করেছে বা এমন উষ্মা প্রকাশ বা এমন একটা ভাবভঙ্গি করা যে সিদ্ধান্তটা আসলে ঠিক হয়নি। এই এই ধরনের আসলে খেলোয়াড় এবং মানুষ, খেলোয়াড় কিন্তু মানুষের মানসিকতা সৃষ্টি করে এবং ক্রিকেটটা কিন্তু আমরা যাই বলি, ক্রিকেটটা কিন্তু একটা ভদ্রলোকের খেলা বা ক্রিকেটটা একটা জেন্টলম্যানের খেলা। সেই জায়গাটায় আমরা ওয়েস্ট ইন্ডিজকে দেখেছি যে তারা একটা নো বলে আউট না করে তারা হয়তো বিশ্বকাপ থেকে সেমিফাইনালে ছিটকে পড়েছে। কিন্তু জি। তারা কিন্তু তাদের সেই মানটা রেখেছে। সেই জায়গাটা যদি কাজ করতে পারে এবং এইটা আসলে খেলোয়াড়দের নিয়ে একটু ওয়ার্কশপ বা মোটিভেশন দেওয়া উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ মশিউর রহমান ভাই এবং হচ্ছে রেজাউল করিম ভাই, আপনাদের দুজনকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমি এর আগে আমিরুজ্জামান আমির বাবু ভাইয়ের দুইটা কমেন্ট করতে চাই। উনি হচ্ছে একটাতে বললেন জাতীয় ও যুব খেলা যে পরিচালনা করছে সেটা বলতে, আপনাদেরকে মেবি বলতে বলেছেন, এবং আরেকটা বলেছেন যে মাদারীপুরের আম্পায়াররা এবার ওয়াকি টকি পাবে। এটা খুবই একটা ভালো উদ্যোগ যে মাদারীপুর আম্পায়ার এবার ওয়াকি টকি পাচ্ছে। তো আমি হচ্ছে মশিউর রহমান ভাইকে জানতে চাই যে আমিরুজ্জামান আমির ভাইয়া জানতে চেয়েছেন যে জাতীয় ও যুব খেলা যে পরিচালনা করছো সেটা বলো। আপনাদের মধ্যে কে পরিচালনা করছেন আমি সেটা জানি না, যে যদি বলতেন। না, আমরা দুজনই জাতীয় ক্রিকেট পরিচালনা করেছি। তবে জাতীয় ক্রিকেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সেই বিদেশি খেলায় মানে ইন্টারন্যাশনাল ম্যাচে যখন বাংলাদেশে একজন আম্পায়ারের সুযোগ পায়, জি, সেরকম আমরা জাতীয়তে দেখেছি যে একজন আম্পায়ার হয়তো ঢাকার থেকে আসছে, আর একজন জি, হয়তো আমরা একটা সাইড আমরা করতেছি। এবং আমরা যে সমস্ত ঢাকা থেকে আম্পায়ারিং যারা এসেছে তাদের কাছে আমরা শেয়ার করেছি আম্পায়ারিং এর পরবর্তীতে হয়তো আমরা আম্পায়ার অ্যাসোসিয়েশন বসেছি এবং তারা যে কথা বলেছে যে ভাই যে আমি হয়তো এখানে না আসলেই ভালো মানে না আসলেও হতো। জি, এই জায়গাটা হচ্ছে আমরা আমরা সেই ধরনের কমেন্টস আমরা পেয়েছি এবং তারা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়ে জাতীয় খেলায় আমরা আম্পায়ারিং করেছি এবং যুবতে তো আমরা অনেক আম্পায়ারিং করেছি এবং সে যুবতে প্রথম ঢাকা থেকে একজন আম্পায়ার একটা সাইড থাকতো, আমরা একটা সাইড থাকতাম। পরবর্তীতে আমরাই ২ টা সাইড পরিচালনা করেছি এবং সেই জায়গাগুলি করার সুযোগ দিয়েছি এবং আমাদের অনেকে আম্পায়ার হচ্ছে ব্যক্তিগত কাজের সুবাদে আমি, উজ্জ্বল বা অনেকে চঞ্চল
বা অনেক আম্পায়ারদের ঢাকা আম্পায়ারিং করার অফার ছিল, সেইটা হয়তো ব্যক্তিগত কাজের কারণে আসলে মফস্বলে থাকলে যা হয় যে একটা দুটো আম্পায়ারিং করে যেন ঢাকা যাব আবার আসবো, এই সুযোগটা হয়তো আমাদের হয়ে ওঠেনি। ধন্যবাদ বশির রহমান ভাইয়া। তো একেবারে শেষে দিয়ে চলে আসছে রেজাউল করিম। রেজা ভাই, আপনি যদি হচ্ছে আজকের এই অনুষ্ঠান এবং হচ্ছে করোনাকালীন সময়ে সবকিছু মিলে যদি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান। যে আসলে প্রথমেই স্মরণ করি যে যাদেরকে দেখে আর কি আম্পায়ারিং এসেছি, যেমন আম্পায়ারিং করতে দেখেছি শ্রদ্ধেয় সুজ কাকা, মরহুম অ্যাডভোকেট রেজা খান যিনি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন, গোলাম কবির, বাউ ভাই, এবং বর্তমান পারভেজ বলল যে বর্তমান মেয়র খালিদ হোসেন নিয়াজ, এবং এরা যাদের আম্পায়ারিং দেখে বা ক্রিকেটের সাথে দেখে আমরা সংশ্লিষ্ট হয়েছি আম্পায়ারিং এ, তাদেরকে স্মরণ করছি। এবং আমাদের খেলা পরিচালনা করার সময় যে সহযোগিতা আমাদের সাধারণ সম্পাদক করেন, উনি যথেষ্ট আম্পায়ারদের করেন, সহায়তা করেন। কেউ যদি আম্পায়ারদের সাথে বাজে আচরণ না করেন বা কিছু, এগুলা উনি অনেক সময় উদ্বোধন অনুষ্ঠানে ক্রিকেট লিগ বা কিছু বলে দেন যে কেউ খবরদারি করবেন, এগুলো করেন। তো এদের সহযোগিতা এবং আমার বিশেষ করে আমাদের যে অ্যাসোসিয়েশন, আমি সাধারণ সম্পাদক হিসেবে যাদের মানে আমার অ্যাসোসিয়েশন সকল সদস্য সকলেরই সহযোগিতা পেয়ে থাকি। কারণ কোনো একটা খেলা পরিচালনার জন্য যখন যাকে এলার্ট দেওয়া হয়, তারা খুব সুষ্ঠু ও সুন্দরভাবে এবং যত সময় খেলা পরিচালনা মাঠে পরিচালনা করেন, এই সহযোগিতা তারা করে থাকেন। এবং সর্বশেষ দর্শক শ্রোতা এবং দেশবাসীকে এই করোনার থেকে সবাইকে সতর্ক এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য বলছি, অনুরোধ করছি। এবং সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি নিউজ ক্রিকেট 24.com কে, যারা আমাদেরকে এরকম একটি সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন। এবং মিনাদুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। মশিউর রহমান ভাই, আপনি যদি শেষের দিকে কিছু অ্যাড করতেন। ধন্যবাদ। আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশ এই মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান কালু, তিনি সব সময় আম্পায়ারদের স্বার্থের সাথে রয়েছে। এবং আম্পায়ারদের মাদারীপুর ছোট জায়গা, সেখানে আসলে আর্থিক সামর্থ্য দেবে বাংলাদেশ এই ডিএস এর অনেক সীমাবদ্ধতা আছে, সেখানেও কিন্তু আম্পায়ারদের ব্যাপারে তারা অনেক বেশি কনসাস। এবং সহসভাপতি রয়েছেন আমাদের পৌর মেয়র জনাব খালিদ হোসেন নিয়াজ, তারপর হচ্ছে আমাদের সুরুজ কাকা রয়েছেন একজন, যিনি আগে আম্পায়ারিং করতেন, তিনি অত্যন্ত উৎসাহ দেন আমাদের। গোলাম কবির ভাই, তিনি ট্রেজারার, তারপর হচ্ছে ত্রিনাথ দাস, এবং ক্রিকেট সেক্রেটারি আমাদের বড় মনির, যিনি তিনিও এই আম্পায়ারদের ব্যাপারে খুব সচেতন। কারণ কি যে আম্পায়ার অ্যাসোসিয়েশন এবং আরো কিছু আম্পায়ার আমাদের ভাই রয়েছে, যেমন আমাদের চরমদিয়ার বাবু ভাই রয়েছেন, তারপর হচ্ছে রকিব, যিনি আম্পায়ারিং করেছেন দীর্ঘদিন, তাদের কথা না বললে যাদের আম্পায়ারিং আমরা দীর্ঘদিন দেখেছি। তারপর হচ্ছে আরো অনেকে রয়েছে আসলে এই মুহূর্তে হয়তো নতুন যারা করছে, লিটন বা সুমন, এরাও ভালো করছে নতুন যারা। যে আম্পায়ার অ্যাসোসিয়েশন একটা জেলা লেভেলে আম্পায়ার অ্যাসোসিয়েশন সবসময় কিন্তু জেলা ক্রীড়া সংস্থা দ্বারা বা জেলা ক্রীড়া সংস্থার সাপোর্টে কিন্তু পরিচালিত হয়। কারণ জেলা ক্রীড়া সংস্থা কিন্তু অভিভাবক, আম্পায়ার অ্যাসোসিয়েশন হচ্ছে তাদের একটা সহায়ক শক্তি। যেমন বিসিবি মূল হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিচালনা করছে, তাদেরকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটার্স আম্পায়ার্স এন্ড স্কোরার অ্যাসোসিয়েশন তাদেরকে সহযোগিতা করছে, এবং অভিভাবক কিন্তু বিসিবি। এই জায়গাটায় আমাদের সম্পর্কটা অনেক ভালো। এবং আমরা যে এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থা, সেখানে আমাদের অনেক সময় তারা আমাদের এই ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের যে কোনো কার্যক্রমে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং তারা আমাদের এই সহায়তা করেন। এই জায়গাটা আমাদের ভালো লাগে। এবং করোনাকালীন সময় আমাদের একটাই কথা যে আগামীতে হয়তো ক্রিকেট আবার মাঠে আসবে, আবার আবার মাঠে ঢুকবে, এবং আবার কলকাকুলিতে মুখরিত হবে, এবং আমরা একটা সাধারণ জীবন পাবো। এবং সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি আমির বাবু ভাইকে, যিনি আসলে বিভিন্ন সময় এই অঙ্গনগুলিতে হয়তো আমাদের প্রতিভা
ব্যক্তিগতভাবে একটা মানুষের প্রতিভা কতটুকু আছে সে নিজে জানে না, কিন্তু হয়তো দেখা যায় একজন মেন্টরস বা একজন মডারেটর তিনি হয়তো বুঝতে পারেন যে তার ভিতরে কি প্রতিভা আছে, তাকে দিয়ে এই কাজটা করানো যাবে। এইভাবে আসলে আমাদের এই যে যেই কথাই বলি যেখানে যাই এই সুযোগগুলি করে দিয়েছেন, এবং news24.com, এবং এইটার কথা আবারও বলতে হবে কারণ হচ্ছে যে আমাদের কথা কেউ বলে না, আমাদের কথা যারা বলবে অন্তত স্বীকৃতিটা মফস্বলে যারা কাজ করছে জি তারা কি চায়, তারা কিন্তু আসলে আর্থিকভাবে ক্রিকেট নিয়ে যারা কাজ করে, যারা ক্রিকেট নিয়ে 100 লোক কাজ করতেছে বা 200 লোক কাজ করতেছে, তারা কিন্তু আর্থিকভাবে মফস্বলে বেনিফিটেড হচ্ছে না। তারা কিন্তু শুধু চায় যে তারা ওই ভালো কাজটা করতেছে, একটু বলুক, একটু জানুক। এই যে এই 24.com তারা ন্যাশনাল লেভেলে বিভিন্ন লেভেলে এই বিভাগীয় এবং জেলা পর্যায়ে যারা পিছন থেকে যারা মাঠ থেকে কাজ করছেন, নিরলস পরিশ্রম করছেন, বিশেষ করে মাঠের গ্রাউন্ডসম্যান যে মাঠটা যিনি পরিষ্কার করছেন, তিনিও কিন্তু অবদান রেখে চলেছেন একটা খেলার পিছনে। জি এই জায়গাগুলি আসলে তুলে ধরাটা আসলে মহৎ কথা, এবং এই জন্য তাদেরকে অনেক থ্যাঙ্কস বা অনেক ধন্যবাদ দিতে হয়, যে কারণ হচ্ছে এই জায়গাটা এই তুলে ধরলে অন্তত তারা মনের স্বীকৃতি যে না আমরা কিছু করেছি, আমরা কিছু স্বীকৃতি পেয়েছি। তো এই জায়গা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি। আপনার মতো একটা মিনহাজের মতো একটা ইয়াং সঞ্চালক আমাদের মাঝে ছিল, যেটা আমাদের জন্য অনেক ভালো লেগেছে যে আপনার সাথে কথা বলতে পেরে, এবং মনের আনন্দে আসলে আমরা কথা বলেছি। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান ভাই এবং হচ্ছে রেজা ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে নিউজ ক্রিকেট 24 কে ধন্যবাদ, কেননা আপনারাই হচ্ছেন ক্রিকেটের মূল ভিত্তি। আপনাদের যদি হচ্ছে উঠিয়ে আনা না হয় সেক্ষেত্রে হচ্ছে একসময় ক্রিকেটটাই পিছিয়ে যাবে। তো আমাদের সকলের আসলে জানা হচ্ছে যে ক্রিকেটটা কিভাবে আসে। অনেক সময় আমরা হচ্ছে শুধুমাত্র সাকিব, মুশফিক, তামিমকেই চিনি, কিন্তু এদেরকে যারা গড়ে তোলেন, এদের পেছনে যারা থাকেন তাদের অবদানগুলো আমরা অনেক সময় ভুলে যাই। নিউজ ক্রিকেট 24 কে এই ক্ষেত্রে অনেক ধন্যবাদ এবং একই সাথে হচ্ছে এর অ্যাডভাইজার আমিরুজ্জামান আমির বাবু ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে লাইভ অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা যদি হচ্ছে লিভ বাটনটা ক্লিক করতেন তাহলে হচ্ছে আমি লাইভ অনুষ্ঠানটা শেষ করতে পারতাম। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। পরিশেষে একটি খুবই খারাপ খবর দিয়ে শেষ করতে হচ্ছে যে নিউজ ক্রিকেট 24 এর সঞ্চালক সৈয়দ আবিদ হাসান সামি ভাই এবং একই সাথে হচ্ছেন তিনি একজন ধারাভাষ্যকার এবং ক্রিকেটার। উনি আজকে ব্রেন স্ট্রোক করে হচ্ছে একটা রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বেশ কিছুদিন আগ থেকে ওনার স্ত্রীও কোভিড-19 পজিটিভ ছিলেন। তো আপনারা সকলেই কাছে একটা আবেদন থাকবে যে আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন উনি খুব শীঘ্রই আমাদের মাঝে এসে উপস্থিত হন। ততদিন পর্যন্ত ভালো থাকুন। নেক্সট যে কোনো অতিথিকে নিয়ে আমরা নতুন কোনো দিনে আবার হাজির হব নিউজ ক্রিকেট 24 এর পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।